রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, চারিদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আফজাল খান পরিবারের সাথে খেতে বসেছেন। মেহরিন বারবার মাহমুদের দিকে তাকাচ্ছে। মাহমুদ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আপনি কি সিদ্ধান্ত নিলেন? আফজাল খান খাবার চামচটা রাখলেন প্লেটে। সমস্যাটা হচ্ছে ওই বাচ্চা মেয়ে শেরিন, তাই তো? হ্যাঁ। কায়ান কি ওই মেয়েকে বিয়ে করেছে? না, বিয়ে করিনি, কিন্তু ওর জন্য সব করতেছে। কিছুদিন আগে কায়ান হারিয়ে গিয়েছিল, ওটার পিছনে কারণ কি ছিল? মেহরিন ভয় পেয়ে যায়। সে হাতের পিঠে ঘাম মুছে বলে, ও ওই সেরিনকে নিয়ে সম্ভবত পালানোর চেষ্টা করেছিল। মেয়ের উত্তরে আফজাল খান বিরক্ত হলেন। পালাতে হলে এমনিতেই পালাবে, ফিরে কেন আসবে? মাহমুদ বুঝতে পারে তাদের আব্বু সব বুঝে গেছে। সে দ্রুত কথা ঘুরিয়ে দেয়। হতে পারে কায়ান ঘুরতে গিয়েছিল সেরিনকে নিয়ে, শুধু শুধু এসব নাটক করছে। তো তোমরা দুই ভাই বোন শিওর যে শেরিন মেয়েটা সায়ানকে ফাঁসিয়েছে? হ্যাঁ, আমরা শিওর। দু ভাই বোন একসাথেই বলে ওঠে। আফজাল খান টেবিল থেকে উঠে বললেন, ঠিক আছে, তবে আমি এই বিষয়টা দেখছি, আমার মেয়ের ঘর ভেঙে ওই মেয়েটা সুখী হতে পারবে না, কোনো দিনও না। শিকদার নিবাস। বানু মির্জা বাইরের দিকে চেয়ে আছেন ছেলের জন্য। জেবরান ফিরেছে আজ রাত করেই, কিন্তু কায়ান ফেরেনি। আহি মাকে এমন জেগে থাকতে দেখে এগিয়ে আসে। আম্মা বেগম, আপনি এমন বসে আছেন কেন? কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি আহি। তাহলে? কায়ান ফিরেনি যে। আপনি তো চেনেন ভাইকে, হয়তো অফিসে কোনো কাজ আছে। জানি, কিন্তু আজকাল একটু বেশি মাছাড়া থাকছে ছেলেটা। আহি কিছু বলবে এমন সময় বাহিরে গাড়ির শব্দ হয়। কিছুক্ষণ পর কায়ান প্রবেশ করে ভেতরে। লিভিং রুমে আম্মা এবং বোনকে দেখে এগিয়ে যায় কায়ান। কি হয়েছে আম্মা বেগম? কিরে আহি, এত রাতে এখানে বসে? বানু মির্জা ছেলেকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে। কায়ান ব্রুকুচকে তাকায়, মায়ের পিঠে হাত রাখে। আম্মা বেগম, কি হয়েছে? তোর জন্য চিন্তা হচ্ছিল। চিন্তার কি আছে, আমি ঠিক আছি তো। কায়ান, একটা কথা জিজ্ঞেস করব? আমাকে সত্যি উত্তর দিবি? হ্যাঁ বলুন আম্মা বেগম। মেহরিন কোনোভাবে তোর আর শেহরিন হারানোর পেছনে দায়ী ছিল না তো? কায়ান মৃদু হাসে, মায়ের দুগালে হাত রাখে। আম্মা বেগম, আমার প্রিয় আম্মা বেগম, এত চিন্তা শরীরের জন্য ভালো না। আহি, কাল থেকে আম্মা বেগমের রাতের খাবার এবং ওষুধ তুই নিজের হাতে দিবি। আচ্ছা ভাইয়া। কায়ান ফের মায়ের দিকে তাকায়। আমি সব কিছু আপনাদের সামনে নিয়ে আসব। ভানু মির্জা ছেলের কপালে চুমু খেলেন। কায়ান নিজের রুমে চলে গেল। জারিফ জিনুকে ঘুম পাড়িয়ে শিমুল নিজের রুমে চলে আসে। শিমুল রুমে এসে দেখে জেবরান বসে আছে, বিছানায় কোনো একটা বই পড়ছে। শিমুল গিয়ে জেবরানের পাশে বসে। জেবরান শিমুলকে দেখে বইটা ফেলে শিমুলকে কাছে টেনে নেয়। শিমুল জেবরানের কাঁধে মাথা টেকায়। জেবরান বুঝে শিমুল কোনোভাবে আপসেট। শিমুল, জি। তুমি আপসেট কেন? আমি আপসেট না। আমার থেকে কথা লুকাবা, এটা সম্ভব? কি? শিমুল দীর্ঘশ্বাস ফেলে। তোমার বড় ভাইয়ের বউটা এতটা অমানুষ জানতাম না। হুট করেই শিমুলের এমন টিউন শুনে জেবরান অবাক হয়। কি হয়েছে? বাচ্চা দুটো এত ভয় দিয়ে রেখেছে জানো, ওদের এত মন মায়ের সাথে সময় কাটাতে, কিন্তু ওদের মা যেন থেকেই নেই। বুঝি না কায়নাত ভাইও কেন খেয়াল রাখে না বাচ্চাদের। ওদের মা বাবা থেকেও নেই। কায়নাত ভাইয়ারা হয় বুঝলাম, কিন্তু মেহরিন ভাবি, উনি তো বাচ্চাদের খেয়াল রাখে না। বাচ্চাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম জীবনের লক্ষ্য কি তোমাদের, ওরা উত্তর দিল কি জানো? কি? মমের সাথে একটা সম্পূর্ণ দিন কাটানো ওদের জীবনের লক্ষ্য। দুটো বাচ্চা কতটা অবহেলা পেলে এমন কথা বলতে পারে? জেবরান দীর্ঘশ্বাস ফেলে। সে শিমুলের মাথায় হাত রাখে। শান্ত হও, এর পিছনে অনেক লম্বা গল্প আছে। শিমুল মাথা তুলে তাকায় জেবরানের দিকে। কি গল্প? জেবরান তাদের অতীত সম্পর্কে বলা শুরু করে। কিভাবে কায়ান নিজেকে কোরবানি করেছিল তার ভবিষ্যতের জন্য। সমস্ত গল্প শুনে শিমুল অবাক হয়। সে হতভম্ব হয়ে জেবরানের দিকে তাকিয়ে আছে। কি বলছো কি এসব? এই সন্তানগুলো কায়নাত ভাইয়ের না? না, সন্তান তো দূরে থাক, কায়ান ভাই কখনো মেহরিনকে ছুঁয়েও দেখেছে কিনা সন্দেহ। বলো কি? এটা ছিল মেহরিন ভাবির জিদ। কায়ান ভাই তখন অসহায় ছিল, ভাই চাইলে আমাকে কুরবানি করতে পারতো, কিন্তু ভাই সেটা আমাকে করতে দেয়নি। জেবরানের চোখ দুটো লাল হয়ে এসেছে।
শিমুল জেবরানকে জড়িয়ে ধরে। রিল্যাক্স। ভাইয়া কি কাউকে পছন্দ করে বা করতো? তাহলে তার সাথে ভাইয়ার বিয়ে দিয়ে দিলে হয়। জেবরান শিমুলের দিকে তাকায়, তবে কিছু বলে না। সে শিমুলকে জড়িয়ে ধরে রাখে। শিমুল আর বেশি কথা বাড়ায় না। সে রাত কেটে যায়। সে রাত সহ কেটে যায় বেশ কয়েকদিন। এই কয়েকদিনে কায়ানের সাথে সেরিনের দেখা হয়নি। সেরিনের মনটা বড্ড উদাস থাকে আজকাল। কায়ানের ওদিক থেকে কোনো রেসপন্স না আসলে সেরিনেরও উপায় নেই দেখা করার বা কথা বলার। সেদিনের পর থেকে ক্যাপ্টেন শাহরিয়ারের সাথে সেরিনের দেখা হলেও সেরিন অ্যাভয়েড করেছে তাকে। আজ শুক্রবার, দিনটা বেশ রোদেলা। চকচক রোদে ঝলমলে পরিবেশ। চারিদিকে বেশ গরম গরম পড়েছে। গ্রামের বাড়িতে বেশি একটা বিদ্যুৎ থাকছে না, লোডশেডিং বিহীন হচ্ছে। দুপুরে নূরবানু শিকদার একটা পাতলা ঝোল রেঁধেছিলেন, সেটা দিয়ে ভাত খেয়েই যে যার রুমে গিয়েছিল। কিন্তু বিদ্যুৎ চলে গেলে ভীষণ ভ্যাপসা গরম অনুভব হয় সেরিনের। সেরিন উঠে বসে। বাড়ির পেছনে পুকুর পাড়, বিরাট বিরাট আম গাছের নিচে চালি বাঁধা। সেরিন রুম থেকে বেরিয়ে সেখানে চলে যায়। চালির উপর বসে সেরিন মন খারাপ করছিল। কতগুলো দিন কেটে গেল, তার সাথে কায়ানের কোনো কথাও হচ্ছে না। কায়ানের কি তার কথা মনে পড়ছে না? এইসব ভাবতে ভাবতে সেরিন চালির উপর শুয়ে পড়ে। এভাবে বেশ বাতাস বইছে, গাছের নিচে বেশ ঠান্ডা। সেরিন চোখ বন্ধ করে নেয়। এমন সময় হঠাৎ সেরিনের কলেজের স্যার আসলাম ভুইয়া এবং ক্যাপ্টেন শাহরিয়ার সহ আরও একজন পুরুষ তাদের উঠানে প্রবেশ করে। সেরিন উঠে বসে চালির উপর। হঠাৎ ওদের দেখে একটু ঘাবড়ে গিয়েছে সেরিন। তবে সেরিনকে ওরা দেখেনি। ওরা ভেতরে গিয়ে সেরিনের বাবাকে ডাকে। সেরিনের মা বেরিয়ে আসে। আরে স্যার, আপনি ভেতরে আসুন। জি আপা। আসলাম ভুইয়া সবাইকে নিয়ে ভেতরে যায়। সেরিনের আম্মা সবাইকে বসতে দেয়। কিছুক্ষণ পর সেরিনের বাবাও সেখানে উপস্থিত হয়। আরে মাস্টারমশাই, দেখি কি মনে করে? আসলাম ভুইয়া উঠে দাঁড়ায়। আরে না না, আমি আশেপাশেই থাকি, বাজারে দেখা হয় তাই ভেতরে আসা হয় না। সেরিনের বাবা সেরিনের আম্মাকে ডেকে চা দিতে বললেন। সেরিনের মা চা বানাতে গেল। তা মাস্টারমশাই, কি খবর আজকাল? এই তো চলে আলহামদুলিল্লাহ। সুফিয়ান, এই দেখ আমার ভাইয়ের ছেলে, আমি ক্যাপ্টেন শাহরিয়ান। ক্যাপ্টেন শাহরিয়ার সালাম দেয় আবু সুফিয়ান সাহেবকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আসলাম ভুইয়া বেশ কিছু কথা বলতে বলতে বললেন। আমি আজ এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি সুফিয়ান। আবু সুফিয়ান নড়ে চড়ে বসলেন। হ্যাঁ বলেন মাস্টারমশাই। আমার ভাইপোর সাথে আমি শেহরিনের হাত চাই। কথাটা শুনে আবু সুফিয়ান অবাক হয়ে গেলেন। কি বলছেন এইসব? হ্যাঁ শেহরিন, মায়েরও তো বিয়ের বয়স হয়েছে। আমার শাহরিয়ার কিছু দিনের ভেতরেই মেজর পদে পদোন্নতি করবে। আমি শেহরিন মায়ের থেকেই ভালো কাউকে খুঁজে পাইনি আমার চোখে। আবু সুফিয়ান শাহরিয়ারকে দেখলেন। তার ছেলেটাকে পছন্দ হলেও বিয়ের বিষয়ে তিনি তাড়াহুড়ো করবেন না। তাই অনেক রকম কথাবার্তা বলে তিনি সবাইকে বিদায় দিয়ে দিলেন। ওদিকে সেরিন সবটাই শুনেছে। সেরিনের হাত পা কাঁপছে। সে লুকিয়ে নিজের রুমে চলে যায়। সেরিন রুমে গিয়ে খাটে বসে। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সেরিন দ্রুত নিজের ব্যাগ খুলে। ওখানে একটা কাগজে কায়ানের নাম্বারটা লেখা ছিল। সেরিন খুঁজে পায় নাম্বারটা। রাতে মায়ের ফোনটা নেবে সে কোনো অজুহাতে। রাতে সবার খাওয়া দাওয়ার পর সেরিন মায়ের কাছে মায়ের ফোনটা চায়। আম্মা, আপনার ফোনটা দিন, আমার একটু লাগতো। নূরবানু শিকদার মেয়ের প্রতি কোনো সন্দেহ না দেখিয়েই নিজের ফোনটা দিয়ে দিল। সেরিন রুমে গিয়ে অপেক্ষা করলো 1 ঘন্টা। সবাই এখন ঘুমিয়ে গিয়েছে। সেরিন রুমের সবকিছু ভালো করে বন্ধ করে এরপর কায়ানের নাম্বারে ডায়াল করে। ফোনে মাত্র 2 টাকা আছে, 1 মিনিটও কথা বলা হবে না। সেরিন ফোন দেয় কায়ানের নাম্বারে। 2 বার রিং হতেই ওপাশ থেকে কল তুলে কায়ান। হ্যালো। সেরিন হন্তদন্ত হয়ে বলে, আমি সেরিন, একটু ব্যাক করুন। কায়ান শোয়া থেকে উঠে বসে। সে দ্রুত কল কেটে ফের কল করে ওই নাম্বারে। 1 রিং হতেই কল তুলে নেয় সেরিন। হ্যালো সেরিন, জি। তুমি ফোন কোথায় পেলে? এইটা কার নাম্বার? সেরিন চোখ বন্ধ করে নেয়। লোকটাকে সে কত রিস্ক নিয়ে কল করেছে আর লোকটা পজিটিভনেস দেখাচ্ছে। সেরিনকে উত্তর দিতে না দেখে কায়ান ফের প্রশ্ন করে,
ড্যাম, ওয়ার আর ইউ? আমাকে বলো না কেন? আমি বাড়িতে। এটা কার ফোন? আম্মু। ও, ওকে, বলো কি হয়েছে? সেরিন কিছুক্ষণ চুপ থাকে। তার চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। কায়ান বুঝতে পারে সেরিন কাঁদছে। কায়ান নিজেকে শান্ত করে নরম স্বরে বলে, সেরিন, মাই কুইন, কি হয়েছে বলো? আমি ভয় পেয়ে গেছিলাম জান। আব্বু। আব্বু কি? আব্বু আব্বু বিয়ে ঠিক করেছে আমার। কথাটা শোনা মাত্রই কায়ানের মাথায় রাগ উঠে গেল। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। কে? কার সাথে? Which bastard thinks he's got the nerve to marry my wife? I am on my way right now and he's gonna regret it. সেরিনের চোখ বড় বড় হয়ে যায় কায়ানের কথা শুনে। সে কি পাগল চেতিয়ে দিল নাকি? আরে রিল্যাক্স, কোথায় আসবেন? আপনি কি পাগল? For you I am. কায়ান। থেমে যায় কায়ান। এই প্রথম সেরিন তাকে নাম ধরে ডাকলো। কায়ান দাঁড়ানো থেকে বসে। সেরিন দীর্ঘশ্বাস ফেলে। রিল্যাক্স হন। আবার কি দোষ? আবার কি জানে কিছু? সে তো চাইবেই তার মেয়ের বিয়ে হোক। ছেলে আর্মির ক্যাপ্টেন, তার উপর আমার স্যারের ভাইয়ের ছেলে। সবকিছুই খুবই শক্তপোক্ত। আমি বুঝতে পারছি না কি করবো। আবার রাজি হয়নি, কিন্তু হয়ে যাবে আমি জানি। কথাগুলো বলে সেরিন থেমে গেল। কায়ান ততক্ষণে গাড়িতে বসে চাবি দিচ্ছিল। চাবি দিয়ে কায়ান ফোনটা গাড়ির সামনে রেখে কানে হেডফোন লাগায়। রিল্যাক্স সেরিন, কিচ্ছু হবে না, আমি আছি তো। সেরিন শুয়ে পড়ে। কথাটা তাকে শান্তি দিল। সে শান্ত হয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। মনে হচ্ছে সারাটা দিন বুকের উপর পাথর ছিল, সেই পাথরের বোঝাটা কমেছে। আমি জানি আপনি আছেন, কিন্তু আমার ভয় হয়। কায়ান হাসে। তুমি আমার সেরিন। আমারটা আমার থেকে আলাদা করবে এমন কেউ পৃথিবীতে আসার আগে তার শেষ দিন দেখিয়ে দেব আমি। সেরিন হাসে। খুব মাফিয়া স্টাইল কথাবার্তা বলছেন। মেরেছেন কখনো কাউকে? কায়ান বাঁকা হাসে। তার চোখের সামনে ভয়ঙ্কর কিছু দৃশ্য আসে। সে জানে সে কাউকে মেরেছে কিনা। না, আমি কাউকে মারতে পারি বলো? সেটাই তো। এরপর দুজনে অনেকটা গল্প করলো। গল্প করতে করতে কখন সময় কেটে গেল সেরিন বুঝতে পারল না। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। সেরিন দেখে তারা পাক্কা 2 ঘন্টা সময় ধরে কথা বলেছে। আল্লাহ দেখেছেন, আমরা 2টা ঘন্টা যাবত কথা বলছি, এখন ঘুমান। কায়ান মৃদু হাসে। না, ঘুমাবো না। রুমের পেছন দিকে জানলাটা খোলো। সেরিন ভ্রু কুঁচকে তাকায়। কি? এত রাতে পেছন থেকে জানালা কেন খুলবো? খোলোই না। সেরিন এগিয়ে যায়। জানালাটা খুলে দিতে সামনে কায়ানকে দেখে চমকে ওঠে সেরিন। আল্লাহ, আপনি? কায়ান হাসে। হ্যাঁ, আমি। না, এতক্ষণ মিথ্যে বলছিলেন যে আপনি ছাদে আছেন। এবার সরো, আমি যেতে দাও। সেরিন সরে দাঁড়ায়। কায়ান জানলা টপকে ভেতরে আসে। সেরিনের পুকুর পাড়ের এদিকের জানলাটা খোলা, শুধু পালা দেওয়া। বাবা ঠিক করবে বলে বলে আর করা হয়নি। কায়ান ভেতরে প্রবেশ করে। ওর হাতে একটা ব্যাগ। সেরিন দেখে লোকটা সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। কায়ান গিয়ে সেরিনের বিছানায় বসে। তো এটা তোমার বিছানা? হ্যাঁ। বিয়ের পর একটা বালিশ নেব আমাদের বিছানায়। আমি বালিশে আর তুমি আমার বুকে ঘুমোবে। সেরিন তখনও তাকিয়ে আছে কায়ানের দিকে। তারা যেন বিশ্বাস হচ্ছে না কায়ান সত্যিই এসেছে। সেরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কায়ান এগিয়ে যায় সেরিনের দিকে। সেরিনের গালে হাত রাখে। সেরিনের চোখ তখনও কায়ানের দিকে স্থির। কিন্তু পাগল কেন? কায়ান হাসে। সেরিনের নাকে নাক ঘষে। মোটামুটি বলা চলে। এগুলো কি? খালি হাতে আসা যায় না, তাই এগুলো এনেছি। খালি হাতে আসা যায় না? আমি কি চাকরি করি? এসব আমি কই পাবো? আমাকে কি বলবো? বলেও কিছু একটা, আমি কি জানি কি বলবা। সেরিন সরে দাঁড়ায়। আপনি মহাপাজি তো। কায়ান বাঁকা হেসে সেরিনের কবজি ধরে নিজের কোলে বসায়। সেরিনের কথা বন্ধ হয়ে যায়। পাজি কেন? বলবা কায়ান এসেছিল রাতে আমার রুমে। কথাটা বলতে বলতে কায়ান সেরিনের ঘাড়ে নাক ঘষতে থাকে। সেরিন কেঁপে ওঠে। মিস্টার শিকদার। কায়ান তখনও সেরিনের ঘাড়ে নাক ঘষছে। সেরিন অন্যমনস্ক হয়ে বলে, আপনার আম্মা আমাদের মেনে নেবে? আমার আব্বা আম্মা সব বললেও কি মেনে নেবে আমাদের? কায়ানের কোনো প্রতিক্রিয়া নেই। সে সেরিনের ঘাড়ে নাক গুজে রেখেই বলে, ফাক দ্য ওয়ার্ল্ড। কেউ না মানলে তোমাকে নিয়ে যাব যেখানে কেউ নেই। কায়ানের গম্ভীর কণ্ঠস্বর থ্রেট করার মতো কথা বলছে। সেরিন চোখ তুলে তাকায়। মানে? কায়ান বাঁকা হাসে। সেই হাসি দেখে সেরিন একটু ভয় পেয়ে যায়। কায়ান সেটা বুঝে সেরিনের গালে চুমু খায়। রিল্যাক্স, মজা করেছি। কেউ না মানলে আমি মানিয়ে নেব। সেরিন হাসে। কায়ান সেরিনের কোলের উপরে শুয়ে পড়ে। 1 ঘন্টা যান, এরপর ডেকে দিও, চলে যাব। ওকে।
সেরিন কায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কায়ানের চোখ লেগে আসে। এতটা ড্রাইভ করে সে ক্লান্ত। চোখের পলকে ঘন্টায় কেটে গেল। সেরিন দেয়াল ঘড়িতে দেখে রাত ৩টা বাজে। সেরিন কায়ানের ঘুমন্ত মুখের দিকে চায়। ইচ্ছে করছে না ডাকতে লোকটাকে, কিন্তু কিছু করার নেই, ডাকতেই হবে। সেরিন ডেকে তুলে কায়ানকে। উঠুন, যাবেন না? কায়ান উঠে বসে। ওয়াশরুম কোথায়? ওই যে। কায়ান সেরিনের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। এরপর সেরিনের কপালে চুমু খায়। রিল্যাক্স হও, কিচ্ছু হবে না, ওকে? কায়ান যেতে নিলে সেরিন কায়ানের হাত ধরে বসে। কায়ান ফিরে চায়। সেরিন মাথা নামিয়ে বলে, ফোন নেই আমার কাছে। এরপর কিছু হলে আমি কিভাবে যোগাযোগ করব? কায়ান সেরিনকে জড়িয়ে ধরে। আমি দেখে নেব সেরিন, তুমি ফোন পাবে, তবে আমার হয়ে এরপর। কথাটা বলে কায়ান বেরিয়ে যায়। সেরিন ব্রুকুচকে তাকিয়ে রয়। কি বলে গেল? কেনই বা বলে গেল? তবে এতটুকুন সেরিন বুঝল ফোন আর সে পাচ্ছে না। বড্ড বিরক্ত লাগলো তার। কায়ানের দেওয়া প্যাকেটখানা সেরিন আলমারিতে লুকিয়ে রাখে। এরপর ঘুমিয়ে যায়। কায়ান গাড়িতে বসে সিটে হেলান দেয়। গাড়িটা সেরিনদের বাড়ি থেকে অনেকটা দূরে রেখে হেঁটে এসেছিল সে। গাড়িতে বসে কায়ান হিমেলকে কল করে। এত রাতে ফোন বাজে দেখে হিমেল বিরক্ত হয়। ঘুম ঘুম চোখে ফোনটা তুলে নেয়। হ্যালো। ঘুম? শালা এত রাতে কি খবর? রাতে আরো অনেক কিছুই করে। এই আমার বউ বাপের বাড়ি। কায়ান হাসে। আচ্ছা শোন, প্রথমত একটা ছেলের ছবি দিচ্ছি, ছেলেটাকে ট্রান্সফার করিয়ে দিবি। কোথায়? জানি না, তবে আমার সেরিন থেকে অনেক দূরে। আর শোন, ছেলে সম্পর্কে সেরিনের বাপ যাতে কোনো আসল তথ্য না পায়, সব খারাপ তথ্য দিবি। সেরিনের বাবা কি সেরিনের বিয়ে ঠিক করেছে? করণী করবে। আর মেহরিনের কি করবি? আর কিছুদিন আমি লিগেল ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত অ্যাকশন নিলে মেহরিনের বাপ ওই শোরের বাচ্চা আমার জীবনে আবার হানা দেবে। এবার আমি চারিদিক বন্ধ করে এরপর মাঠে নামবো। হ্যাঁ বুঝেছি, আমি আছি তোর পাশে। আই নো ডুড, এখন আপাতত এইটা কর, না হলে ওই ক্যাপ্টেনকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। রিল্যাক্স, মারতে হবে না, আমি দেখছি। ওকে ওকে ভাই, ঘুমা এখন। হ্যাঁ ঘুমা। কায়ান কল কেটে দেয়। হিমেল কাউকে একটা টেক্সট দিয়ে ঘুমিয়ে যায়। কায়ানও ড্রাইভ শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। কায়ান পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা বাজে। কায়ান মাঝ রাস্তায় ড্রাইভ থামিয়ে চোখ লাগিয়ে দেয়। নেয়। কারণ তার দ্বারা ড্রাইভ হচ্ছিল না। তখন আজান দিয়েছিল ফজরের। কায়ান তাই গাড়ি পার্ক করে নামাজ পড়ে মসজিদে একটু ঘুমিয়ে নেয়। এমনটা সে আগে অনেক করেছে। যখন নতুন ব্যবসা শুরু করেছিল সে, দিন যেত কোথায় দিয়ে, রাত হতো কিভাবে, ঠিক থাকতো না। স্ট্রাগল পিরিয়ডটা এখনো মনে পড়ে কায়ানের। কথায় আছে না, মানুষ আর যাই হোক ভুলতে পারে না কষ্টের দিনের কথা। সকাল 7টার দিকে মসজিদের মৌলানা আসেন। তিনি এমন সময় কায়ানকে ঘুমিয়ে থাকতে দেখে এগিয়ে যায়। কায়ান ডাক শুনে চোখ তুলে তাকায়। মৌলানাকে দেখে উঠে বসে সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাপ। তোমার তো দেখা তো ভালো মানুষ মনে হচ্ছে, তুমি এইখানে কেন? কায়ান হাসে। ভালো মানুষ মসজিদে আসতে পারে না চাচা? তা বলিনি বাপ। কায়ান ফের হাসে। আসলে আমি ড্রাইভ করছিলাম, এত রাস্তা আর সম্ভব হচ্ছিল না ড্রাইভ, তাই। কই যাবা? চট্টগ্রাম। ও আচ্ছা। কায়ান উঠে দাঁড়ায়। ঠিক আছে চাচা, তাহলে আমি আসি। আচ্ছা। কায়ান বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল সেরিনকে ডাকে তার মা, কিন্তু সেরিনের তো রাতে ঘুম হয়নি। সে কি উঠবে এত দ্রুত? নূরবানু শিকদার বিরক্ত হয়ে আর ডাকে না সেরিনকে। সেরিন দুপুর 12টা পর্যন্ত ঘুমায়। 12টার দিকে ঘুম থেকে উঠে সেরিন একবার গোসল সেরে বের হয়। তার আম্মা তখন দুপুরে রান্না করছে। আজ ভীষণ রোদ, গরম পড়েছে। সেরিন তার আম্মার কাছে গিয়ে বসে পিড়িতে। আম্মা কি করছো? রান্না। খেতে দাও কিছু। আমি তো ভাত দিয়ে চাল ধুয়ে দিয়েছি, তোকে এত ডাকলাম শুনলি না। একটু অপেক্ষা কর, রেঁধে দিচ্ছি। আচ্ছা। নূরবানু শিকদার লাউয়ের ডগা ছিলতে ছিলতে বললেন মেয়েকে। কাল রাতে ঘুমাসনি? প্রশ্নটা শুনে সেরিনের মনে পড়ে যায় কাল রাতের কথা। সেরিন গলা পরিষ্কার করে উত্তর দেয়, না, একটু গরম লাগছিল, ফ্যান দিলে আবার শীত পড়ে, তাই ঘুম আসেনি। আমার ফোনটা কই? বিছানায় ছিল, দেখোনি? না, সময় পাইনি। ও, এনে দেবো? হ্যাঁ নিয়ে আয় তো। একটু শিমুলের সাথে কথা বলি, অনেক দিন হলো মেয়েটার খোঁজ নেওয়া হয় না। আচ্ছা। সেরিন ভিতর থেকে মায়ের ফোন নিয়ে আসে। 2 রিং হলে শিমুল কল কেটে ব্যাক করে। শিমুলের সবসময় মায়ের ফোন কেটে দেয়।
এরপর ব্যাক করে মায়ের সাথে ভালো মন্দ বলতে থাকে। হঠাৎ বদলির কথা শুনে ভীষণ অবাক হয় শাহরিয়ার। সে সঙ্গে সঙ্গে নিজের বাবাকে কল করে। শাহরিয়ারের বাবা একজন রিটায়ার উচ্চ পদস্থ আর্মি অফিসার। বাবা, আমি এই মুহূর্তে বদলি নিতে চাই না, আপনি ঠেকান। তোমায় বদলি দিয়েছে? কোথায় বদলি দিয়েছে? বান্দরবান। এটা তো ভালো, তুমি তো চেয়েছিলে বান্দরবনে যেতে। বাবা, সেটা আগের কথা, কিন্তু তুমি তো জানো আমি শিরিন নামক একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি। অন্তত একটা মাস দেখাও। মিস্টার আরিফ ছেলেকে সান্ত্বনা দিলেন। আমি দেখছি শাহরিয়া, আর যত দ্রুত সম্ভব মেয়েটার পরিবারকে রাজি করাও। বিয়ের আগে ওর সাথে দেখাশোনা করাই ভালো। জানি বাবা, এই প্রথম আমি সঠিক এবং ভুলের তফাৎ করতে পারছি না। আমি বোধহয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে আমার লাগবে। শাহরিয়ারের বাবা আরিফ চৌধুরী চুপ হয়ে গেলেন। তার ছেলে বরাবরই শান্ত, খুবই নীরব স্বভাবের। সব থেকে বড় কথা, তার ছেলে বড্ড ন্যায়পরায়ণ মানুষ। ছোট থেকে বুঝদারের মতো কথা বলেছে। আজ এই পরিস্থিতিতে এসে তার কি হলো এটাই বুঝতে পারছে না আরিফ চৌধুরী। তবে তার ছেলে এই প্রথম মুখ ফুটে কিছু চেয়েছে তার কাছে। তিনি অবশ্যই মেয়েটাকে তার ছেলের সাথে এনে দিবেন। তার ছেলেকে তিনি এতটা নিরাশ করবেন না। সিদ্ধান্ত নিলেন তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবেন। আজই রওনা করবেন। দুপুরে রান্না শেষে সেরিন গোসল করে আসে। পরিবারে এখন 3 জন মানুষ, সবাই একসাথে বসে খেয়ে নেয়। সেরিন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে রেস্ট করে। কাল পরশুর মাঝে তার বিশ্ববিদ্যালয়ের রেজাল্টখানা দিবে। সেরিনের একটু টেনশন হচ্ছে। সব ভাবতে ভাবতে সেরিনের হঠাৎ মাথায় আসে কাল যে কায়ান একটা প্যাকেট নিয়ে এসেছিল। সেরিন উঠে দেখে তার আম্মা কোথায়। নূরবানু শিকদার তখন গরুর গোয়ালে কাজ করছেন। সন্ধ্যা পর্যন্ত তিনি বাইরে থাকবেন। সেরিন সেই সুযোগে দ্রুত প্যাকেটখানা খুলে অনেকগুলো চকলেট, একটা চিঠি, আবার কিছু হেয়ার ক্লিপ। সেরিন মিষ্টি হাসে। তার চুলের ক্লিপ ভীষণ পছন্দ। এই কথা সে একবার বলেছিল কায়ানকে। ভেতরে আরও ছোটোখাটো জিনিস, কিছু চেইন, কিউট কিউট লকেট, কিছু আংটি, আবার ব্রেসলেট। সব কিছু সেরিনের স্টাইলের। সেরিন হাসে। লোকটা তাকে কতটা খেয়াল করে দেখেছে যে এতটা শুকনো বিষয়ও সে বুঝেছে। সেখানে একটা ফটো অ্যালবাম, সেরিনের ছবি সেখানে, সব কায়ানের তোলা। এত সুন্দর একটা উপহার পেয়ে সেরিনের চোখে পানি চলে আসে। এই ছবিগুলো, দৃশ্যগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে সেই সমুদ্র পাড়ে কাটানো দিনগুলোর কথা। সেরিন নিজের বিকালটা দেয় কায়ান এবং তাকে। নিজেদের কাটানো স্মৃতিগুলোকে ফের বাঁচে। বিকালের দিকে কায়ান বাড়িতে ফেরে। কায়ান মূলত একটা কোম্পানি অন করে যার মূল শাখা চট্টগ্রাম। কায়ান চাইলে এটাকে ঢাকাতে শিফট করতে পারত, কিন্তু সমুদ্র বন্দর থাকায় আর মায়ের স্মৃতি জড়িত শিকদার নিবাস এখানে থাকায় সে আর এই কাজ করেনি। তবে এটার ব্রাঞ্চ বাংলাদেশের 64 জেলায় আছে, ঢাকায়ও আছে। কায়ানের কোম্পানি মূলত কাজ করে প্রিজারভেটিভ ফুড নিয়ে। তবে কায়ানের ব্যক্তিগত কিছু বিজনেস আছে যা সম্পর্কে শুধু সে এবং তার বন্ধু হিমেল জানে। কায়ান বাড়িতে ফিরে দেখে তাদের লিভিং রুমে আফজাল খান, মেহেরিন এবং মাহমুদ বসে। আহি, শিমুল খাবার এনে দিচ্ছে ওদের সামনে। জেব্রার মায়ের সাথে বসা অপরদিকে। কায়ানকে দেখে আফজাল খান উঠে দাঁড়ায়। আরে জামাই বাবা, দেখি এসো, তোমারই কথা হচ্ছিল এখানে। কায়ানের মুখশ্রী গম্ভীর। সে এগিয়ে যায় সবার দিকে। এরপর নিজের আম্মাকে উদ্দেশ্য করে বলে, আম্মা বেগম, আমি রুমে যাচ্ছি, আমি ভীষণ টায়ার্ড। কথাটা বলে কায়ান নিজের রুমে চলে গেল। আফজাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, কায়ান, তোমার শ্বশুর আমি, সেই লিয়াসটা ভুলে গিয়েছো? দিন দিন কি এটাই শিখছো? তোমার আম্মু এটাই শিখাচ্ছে নাকি? থেমে গেল কায়ানের পা। বানু মির্জা কথাটা শুনে বেশ চটে গেলেন। তবে তার কিছু বলার আগে কায়ান ফিরে তাকালো। মিস্টার আশরাফ খান, সম্মান আদায় করে নিতে হয়, দেওয়া যায় না। আর আমি এখন এই বসে নেই যে আমার আম্মা আমাকে শেখাবে। মুখ সামলে কথা বলবেন। আপনার মুখ বন্ধ করতে আমার সময় লাগবে 3 সেকেন্ড। কথাটা বলে কায়ান হনহনিয়ে চলে যায় নিজের রুমে। আফজাল খান উঠে দাঁড়ায় বসা থেকে। আপা, আপনার ছেলে এত বড় বেয়াদব হলো কবে থেকে? বানু মির্জা শান্ত কণ্ঠে জবাব দিলেন, বেয়াদবিটা আপনি আগে করেছেন, আমার ছেলে শুধু উত্তর দিয়েছে। বাহ, পুরো 14 গোষ্ঠী দেখছি কথা বলা শিখে গেছে। জেব্রান এবার বসা থেকে উঠে দাঁড়ায়। আম্মা বেগম, শান্ত হন। আর আপনি চাচা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে বড়াই করে এতদিন এইসব বলতেন, সেটা আর নেই। আপনি গলা নামিয়ে কথা বলুন। মেহেরিন উঠে দাঁড়ায়। জেব্রান, তুমিও আমার বাবার সাথে এভাবে কথা বলছো? ভাবি, আপনার বাবাকে বলুন আমার মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে।
ওদের এসব কথোপকথনের মাঝে কায়ান নেমে আসে নিচে। আফজাল খান কায়ানের দিকে তাকিয়ে রয়। তার ভেতরে এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে এবং কায়ানের ভেতরেও অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কায়ান অপেক্ষা করছে সঠিক সময়ের। কায়ান নেমে এসে আফজাল খানের মুখোমুখি দাঁড়ায়। তখন সবাই নীরব। কায়ানের উপস্থিতি বাকি সব কিছুকে চুপ করিয়ে দিতে যথেষ্ট। জেবরান তাকিয়ে আছে ভাইয়ের দিকে। আফজাল খান শান্ত নয়নে তাকিয়ে আছেন। আমার মেয়েকে অবহেলা কেন করছো কায়ান? আপনার মেয়েকে কিভাবে অবহেলা করলাম মিস্টার খান? জিজ্ঞেস করতে পারি সে আপনাকে কি বলেছে? মেহেরিন ঘাবড়ে যায়, তবে আফজাল খানের উত্তর তাকে শান্ত করে। সে আমাকে কিছু বলেনি, হঠাৎ আমার বাড়িতে এলো, ওর মুখ দেখে আমি সব বুঝেছি। কায়ান কিছুক্ষণ চুপ রইল। আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব। আফজাল খান খুশি হয়ে গেলেন। মেহেরিন অবাক হলো। সে বুঝতে চেষ্টা করছে কায়ানের মাথায় আসলে কি চলছে। বানু মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। যতটা সহজ কায়ান নিজেকে উপস্থাপন করলো, কায়ান আদৌ এতটা সহজ নয়। তার ভেতরে অন্য কিছু চলছে। কুমিল্লা। সেরিন তার রুমে ঘুমিয়েছিল। নুরবানু শিকদার তার কাজে ছিলেন। সেরিনের বাবাও বের হবার জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় সাদা পাঞ্জাবিতে কিছু ভদ্রলোকের উপস্থিতিতে সেরিনের বাবা দাঁড়িয়ে গেলেন। তাদের মধ্যে সেরিনের স্যার আসলাম ভুইয়া আছেন। আসলাম ভুইয়া এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম। গিরে কেমন আছিস ভাই সুপিয়ান? এই তো আলহামদুলিল্লাহ। এনারা কারা? ইনি হলেন আমার বড় ভাই আরিফ চৌধুরী, শাহরিয়ান বাবা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভেতরে আসুন আপনারা। শাহরিয়ার তখনও চারিদিকে সেরিনকে খুঁজছে। ওদিকে নুরবানু শিকদার হাত মুখ ধুয়ে ভেতরে এলেন মাথায় কাপড় টেনে। সাদা পাঞ্জাবিতে শাহরিয়ারকে এতটা সুদর্শন লাগছে, নুরবানু শিকদারের চোখ লেগে গেল। এমন একটা সুদর্শন যোগ্য পাত্র তার সেরিনের জন্য হলে আর কি চাই। নুরবানু শিকদারকে দেখে সবাই সালাম দিল। নুরবানু শিকদার সালামের উত্তর দিয়ে চলে গেলেন ভেতরের রান্নাঘরে কিছু নাস্তার ব্যবস্থা করতে। শুনেন ভাই, আমার ছেলে কখনো আমার কাছে কিছু চায়নি, কিন্তু সে প্রথম মুখ ফুটে সেরিন মামুনির কথা বলেছে। সত্যি বলতে আমার ছেলের মতো শান্ত ছেলে হয় না। আমার কিছু লাগবে না ভাইজান, শুধু মেয়েটাকে দিলেই হবে। আবু সুফিয়ান সাহেব হাসলেন। মেয়েটা তারও যে কলিজার টুকরো। এতটা আদরে কেউ চাইছে দেখে ভালো লাগছে। তাছাড়া আবু সুফিয়ান খবর লাগিয়েছিলেন শাহরিয়ার সম্পর্কে তিনি কোনো ভুল পায়নি। ধৈর্যশীল একজন আর্মি ক্যাপ্টেন সে। তাদের পরিবারের সবাই ডিফেন্সে আছে। শাহরিয়ার এক বড় বোন আছে, বোনের বিয়ে হয়েছে। বোনের হাজবেন্ডও ডিফেন্সে আছেন, মেজর পদে আছেন। কাল রাতে অবশ্য স্ত্রী নুরবানুর সাথে এটা নিয়ে কথা বলেছিলেন আবু সুফিয়ান। তবে শাহরিয়ার এতটা ভালো লাগা সেরিনের প্রতি কাজ করছে এটা তারা জানতেন না। ভাই মেয়েটা কোথায়, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের মা মেয়েকে নিয়ে আসছে। আসলে মেয়েটা ঘুমাচ্ছিল। ও থাক থাক তাহলে। না না, সমস্যা নেই, আমি আনতে বলেছি। আবু সুফিয়ান সাহেব স্ত্রীকে ডাকলেন। নুরবানো, আমার শেরিন মাকে নিয়ে আসো। জি আনছি। নুরবানু শিকদার গিয়ে সেরিনকে ডাকলেন। শেরিন মা, শেরিন। সেরিন আড়মোড়া ভেঙে বলল, আমার প্লিজ চোখ ছাড়ো না, মুরগি পরে দাঁড়িয়ে দেবো। আরে পাগল ওঠ, বাহিরে মেহমান এসেছে। মেহমান কে এসেছে? ওঠ, মুখ ধুয়ে আয়। সেরিন চোখ তুলে তাকায়। এক সেকেন্ডের জন্য সে ভাবলো হয়তো কায়ান এসেছে। সেরিন উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নুরবানু শিকদার মেয়ের মাথায় কাপড় তুলে দেয়। সেরিনের খটকা লাগে। তবে বাহিরে এসে যা দেখলো তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। ক্যাপ্টেন শাহরিয়ার তার পাশে বসে আছে, তার স্যার তার পাশে আরেকটা লোক। সেরিনকে বসায় নুরবানু শিকদার। সেরিন মাথা নুইয়ে নেয়। শাহরিয়ার অপলক দৃষ্টিতে সেরিনকে দেখছিল, যেন এ দেখার তৃষ্ণা তার মিটেও মিটবে না। সেরিনের ভেতরটা ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে। রীতিমতো হাত পা কাঁপাকাঁপি করছে তার। আরিফ চৌধুরী জিজ্ঞেস করলেন, শেরিন মা, তুমি কোন ইয়ারে পড়ালেখা করছো? সেরিনের হাত পা যে কাঁপাকাঁপি করছে এটা তার আম্মা নুরবানু শিকদার লক্ষ্য করলেন। তিনি ভ্রু কুঁচকে তাকায়। ওদিকে আরিফ চৌধুরী প্রশ্ন করে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। কিন্তু সেরিন কিছুই বলতে পারছে না। নুরবানু শিকদার বুঝলেন মেয়ে তার প্যানিক অ্যাটাক করছে। নুরবানু শিকদার দ্রুত সেরিনকে জড়িয়ে ধরলেন। উপস্থিত সবাই বেশ অবাক হলো। নুরবানু শিকদার ফিসফিসিয়ে বললেন, আম্মা, কি হয়েছে আপনার? এরকম ভয় পাচ্ছেন কেন? শেরিন শান্ত হন আম্মাজান। ভালো না লাগলে আমার ভেতরে চলে যান। সেরিন শক্ত করে তার আম্মাকে জড়িয়ে ধরেন। সেরিনের বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে সেরিনের হাত ধরেন। আম্মাজান, কি হয়েছে? শিমুলের আব্বু, আমি শেরিনকে ভেতরে যাচ্ছি, আপনি কথা বলুন।
নুরবানু শিকদার মেয়েকে নিয়ে ভেতরে চলে গেলেন। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। আবু সুফিয়ান চিন্তিত স্বরে বললেন, আসলে সেদিন হুটহাট কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারলে অসুস্থ হয়ে যায়। আমি জানি না কেন ও এভাবে ঘাবড়ে গিয়েছে, কিন্তু আমার আম্মাকে সময় দিবেন। আবু সুফিয়ানের মুখের কথা শেষ হতে না হতে আসলাম ভুইয়া বলে উঠলেন, শেরিনের এত বড় রোগ আছে, আগে বলনি তো সুফিয়ান ভাই। আবু সুফিয়ান অবাক হলেন। কি বলে এই লোক? তিনি ব্রুকুচকে তাকান এবং ঝরঝরে কণ্ঠে বলে ওঠেন, মাস্টারমশাই, বন্ধু বলে আপনি সবসময় রসিকতা করবেন সেইটা কিন্তু হবে না। সেদিন আমার মেয়ে, আমার শালিনা, আর হ্যাঁ, আমার আম্মা জানের কোনো রোগ নেই। ও শুধু একটু প্যানিক করে নতুন পরিস্থিতিতে। আপনাদের যদি মনে হয় আমার আম্মা অসুস্থ, তবে আপনারা আসতে পারেন। জেনে শুনে একটা অসুস্থ মেয়েকে বিয়ে করাবেন না নিজেদের ছেলের সাথে।